সবাইকে, আমি রজনী। আমার আজকের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে মানালিতে আমাদের 3 নম্বর দিন, তৃতীয় দিনের সকালে আমরা এখন যাচ্ছি সোলাং ভ্যালি। ঘড়িতে এখন বাজে প্রায় 9:20। এতক্ষণ মেঘলা ছিল, সবে সবে রোদ্দুর ঢুকতে শুরু করেছে ঘরে। আমরা এবার আর দেরি না করে চলো বেরিয়ে পড়ি সোলাং ভ্যালি যাওয়ার জন্য। হোটেল থেকে বেরিয়ে অভিজিৎ একজন ড্রাইভারের সাথে কথা বললো, দরদাম করে 5,000-এ রাজি হলো সোলাং ভ্যালি যেতে। আজকে 4x4 গাড়ি চলছে, আর এর থেকে কমে আর কিছুতেই পাওয়া গেল না। যদিও শেয়ারে গেলে সেখানে আরও 500 টাকা কম হতো, 1,500 পার সিটে, কিন্তু আমরা গোটা গাড়িটাই নিলাম। চলো গাড়ি পর্যন্ত যাই। এই হচ্ছে মল রোড। আজকে বরফগুলো মারাত্মক স্লিপারি। এই যে হাঁটতে হাঁটতে আমরা আমাদের গাড়ি অবধি পৌঁছে গেছি। আজকে আমাদের সোলাংয়ের যাওয়ার সাথে এই গাড়ি। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। হাতগুলো জমে বরফ হয়ে গেছে। গ্লাভস গুলো নিলাম না এই কারণে যে গ্লাভস গুলো পরলে পুরো ক্যামেরাটা বারবার, ফোনটা অন করা যায় না, বারবার খুলতে হবে, বারবার পড়তে হবে, আবার ব্যাগে নেব। সেই জন্য আজকে আর গ্লাভস গুলো নিয়ে নিই। হাতগুলো একদম জমে বরফ হয়ে যাচ্ছে। এই যে ছেলে আমার পকাই। না এখনই খুলো না, ঠান্ডা ঢাকা দিয়ে দাও। অসাধারণ দেখতে লাগছে। কত দেখেন পাহাড়ের মধ্যে বড় কিছুতেই
আমরা যত সোলাংয়ের পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, প্রকৃতি যেন আরো বেশি করে নিজের রূপের ডালি সাজিয়ে বসেছে। মানালি থেকে সোলাংয়ের এই যাত্রাপথ খুব বেশি দূরের না, 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে হবে। আমরা প্রায় সোলাংয়ের কাছাকাছি এসে পড়েছি। সোলাং ভ্যালি যাওয়ার পথে গাড়ির লম্বা লাইন ছিল, তাই আমাদের এরকম মাঝপথে নেমে পড়তে হয়েছে। যেহেতু সোলাংয়ের পথে রাস্তার দুপাশ জুড়ে বরফের উঁচু উঁচু চাই জমে আছে, সেই কারণে গাড়ির লম্বা জ্যাম। একটা গাড়ি গেলে তার পাশ দিয়ে অন্য গাড়ি যাওয়ার উপায় নেই। আমরা জ্যামে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমাদের ড্রাইভার দাদা তখন বলল, আপনারা গাড়ি থেকে নেমে একটু হেঁটে চলে যান। এই পাহাড়টার নিচে নামিয়ে দিয়েছে, বলেছে এই পাহাড়টার পাশ দিয়ে উঠে গেলেই সোলাং ভ্যালি পেয়ে যাব। তাই আমরা উঠে যাচ্ছি এখন পাহাড়ের গা বেয়ে। এখানেও যেন বরফের তৈরি একটা রাস্তা হয়ে গেছে। আশপাশটা এতই সুন্দর যে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে মন্দ লাগছে না। কালকে হিড়িম্বা টেম্পল যেতেও খুব মজা হয়েছিল এরভাবে অ্যাডভেঞ্চার। তোর তো আবার পছন্দ না। চ चलो यार। पकड़ पकड़ के चलो, मजा आएगा। हे टाका টাকা আমরা পৌঁছে গেছি সোলাং ভ্যালি। চারিদিকে যেদিকেই তাকাবে শুধু বরফ বরফ আর বরফ, একদম শ্বেত শুভ্র বরফ। এই হচ্ছে পুরো সোলাং ভ্যালি। অসাধারণ। জাস্ট এক সপ্তাহের মধ্যেই সোলাং ভ্যালির এতটা চেঞ্জ। 23 তারিখের আগে পর্যন্ত এই সোলাং ভ্যালি দেখে মনে হচ্ছিল শুধু একটা মাঠের মতো, মানে আমাদের পাড়ার মাঠ, কিন্তু এক সপ্তাহে যার রূপ অসাধারণভাবে বদলে গেছে। আজকাল তো সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সবাই ঘরে বসে সবটা জানতেও পারছি, আবার দেখতেও পাচ্ছি। তেমনই আমাদের মানালি ট্রিপের আগেও আমরা এই সমস্ত জায়গা সম্বন্ধে ভীষণ আপডেটেড থাকছিলাম। সেই কারণে তখন সোলাংয়ের এরকম অবস্থা দেখে ভীষণ দুঃখ পেয়েছিলাম। ভাবলাম আমাদের এই ট্রিপটায় কি আমরা বরফ দেখতেই পাবো না। কিন্তু দেখো কি অবস্থা সোলাংয়ের। প্রকৃতি চাইলে এমন ভাবেই তার রূপ এক মুহূর্তে বদলে ফেলতে পারে। সোলাংয়ে এসে দেখলাম পাহাড়ের একটা ঢালকে নেট দিয়ে আলাদা করা রয়েছে। সেখানে এক জায়গায় অনেক ছোট বড় বাচ্চারা স্কিইং প্র্যাকটিস করছে। যদিও আমরা ঘুরে আসার 2 দিন পরেই জানতে পারলাম ওখানে একটা কম্পিটিশন ছিল, সেই কারণেই বাচ্চাগুলো প্র্যাকটিস করছিল। সোলাংয়ে আসলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটিস, যেমন প্যারাগ্লাইডিং, স্কিইং, টিউব রাইডিং, স্নো বাইক রাইডিং। তবে অবশ্যই এইসব রাইডগুলো বার্গেনিং করে নেবে। কেন বলছি এমন কথা? কারণ আমি আর আমার ছেলে দুজনে টিউব রাইডিং করেছিলাম। সেখানে পার হেড চেয়েছিল 300 টাকা, তবে আমরা দুজন করেছি 300 টাকায়। চোখ ধাঁধিয়ে যাচ্ছে একদম। আমরা অনেকটা উপরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। কি ক্যামেরা করছি কিছুই দেখতে পাচ্ছি না। চারিদিকে শুধু বরফ আর বরফ, বরফে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ভাবলাম সানগ্লাসটা খুলে কিছুক্ষণের জন্য নিজে দেখি। চোখ এমন ধাঁধিয়ে যাচ্ছে না, চশমা খুলে রাখার উপায় নেই। হাঁটতে হাঁটতে আমরা বেশ অনেকটা উঁচুতে উঠে চলে এসেছি।
ওই যে নিচে ভ্যালির মাঠটা, যেখানে প্রচুর লোক রয়েছে, আর এইখানে কিছু মানুষ উঠে এসছে উপরে। আমি, আমার ছেলে অভিজিৎ এখনো ওই দূরে, কাউকে ফোন করেছে, কাউকে ফোন করে দেখাচ্ছে। ও আর এত গরম লাগছে, রোদ্দুর উঠেছে তো, প্রচন্ড গরম লাগছে। ও এরকম করে করতে হবে, এত বেঁকে যেতে হবে, ঠিক করে ব্যাক। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা উপরে উঠে এসেছিলাম। এই যে হচ্ছে পুরো উপরের ভিউটা, অসাধারণ, জাস্ট অসাধারণ। আর একটু বাকি ছিল, কিন্তু আর বেকার উঠলাম না, কারণ নিচেও নামতে হবে। পারবি না, ওরা সব পাকা লোক। চারিদিকটা হচ্ছে এইরকম। আর এটা শেখে, এদিকে প্যারাগ্লাইডিং হচ্ছে। ও হ্যাঁ, আরও একটা কথা যেটা বলতে বলতে থেমে গেলাম। প্যারাগ্লাইডিং এর জন্য আমাদের কাছে জনপ্রতি চেয়েছিল ১৫০০ টাকা, তবে আমাদের আরও এক পরিচিতের কাছে চেয়েছিল ৩৫০০ টাকা। ভাবতে পারছো কতটা ডিফারেন্স? তাই বলছি, এইসব রাইড করতে চাইলে অবশ্যই নিজেরা বার্গেনিং করে নেবে। আর একজনের খুব শখ হয়েছে বরফের মধ্যে এরকম স্লিপ কেটে কেটে যাবে, কিন্তু কত দূর যে যেতে পারবে। এই রে এই রে এই রে, ছেড়ে দাও, জ্যাকেটটাকে ভিজে যাবে। আমার দিকে না, আমি কিন্তু করিনি, আমি কিন্তু করিনি। নো চিটিং, নো চিটিং। যা যা, পটপট করে নাম, পটপট পটপট করে নেমে যা, যা। পটপট করে নাম, হ্যাঁ হ্যাঁ নাম নাম, পটপট করে, পটপট করে, পটপট করে, দৌড়ে দৌড়ে। এখনো বড় হয়নি ও, ও এখনো বড় হয়। দৌড়া, হ্যাঁ দৌড়ে চলে আয়, এই সমান জায়গাটা চলে আয়, দৌড়। আয় না তুই, যাতায়াত করতে জানো না, এত সময় আমি তোমার মতো পারি না, হয়েছে? আবার বাড়ি গেলে তো জিতে যাবি, এখন জিতছিস না তো কি হয়েছে? আয় আয়, টুকটুক করে দৌড়ে আয়, চলো যা যা, তাড়াতাড়ি ঘর কাবি, না হলে জিন্স ভিজে যাবে, তাড়াতাড়ি আয়, একটু নাম দেখি। হবে না, হবে না। আচ্ছা ঠিক আছে, চলো ওঠো, উঠে দৌড়ে দৌড়ে যা, দৌড়ে যা না, পদু ছাড়, ভালো ভালো করে ছাড়, দৌড়া, রানিং। হ্যাঁ ওই দেখ, লোকগুলো দৌড়ে দৌড়ে নেমে গেল। ওইখানে এনেছে মাত্র একটুখানি, ওই যে প্রথম যে খাঁজটা ওইখানে থাক, রিল্যাক্স হয়ে চলতে থাক। এই দেখ সবাই চলে যাচ্ছে, ওরা দেখ দৌড়ে দৌড়ে যা, যা দৌড়ে যা। হ্যাঁ ওখান থেকে তো বলছি দৌড়া। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার নয়, বরফই রয়েছে, ব্যথা লাগবে না। ইজি ইজি, চলো চলো, এই সমান জায়গাগুলো দিয়ে চলো, সমান জায়গাগুলো দিয়ে চলো। আসলে বরফগুলো এতই ফ্রেশ ছিল যে কোথাও পা দিয়ে বেশিক্ষণ দাঁড়ালেই মুহূর্তের মধ্যে পাটা ঢুকে যাচ্ছিল। তাই আমার ছেলে ভীষণই ভয় পাচ্ছিল। অনেকক্ষণ থেকে ওকে চেষ্টা করেও নামানো যায়নি, তাই শেষ পর্যন্ত অভিজিৎ ওর হাত ধরে নিয়ে দৌড়ে দৌড়ে আগে নামছে দেখো। আমরা এখন এই টিউব রাইডিং করব বলে আগে যাচ্ছি, আমি আর ছেলে।
দুজনে টিউব রাইডিং করব চাইছিল। হ্যাঁ আলাদা আলাদা করি, আলাদা আলাদা বলছে তো। আচ্ছা চ দেখি কি হয়, ওরা কি বলে। বাবাকে না হলে জিজ্ঞেস করে নেব। দুজন এক একজনের চাইছিল হচ্ছে 300 করে টিউব রাইডিংয়ে। আমরা দুজনের বলেছি 300 দেব, মানে আমি আর ছেলে। এই যাচ্ছি আমরা। চলো। কোথায় বাবাকে দেখতে পাচ্ছিস? পুরো বাবাকে দেখতে পাচ্ছিস? ওই তো হাত দেখা, এই যে বাবা, এইদিকে বাবা। আসতে পড়ে যাস না। বসো, মাঝখানে বসে পারো, ধরে বসো। কিভাবে বলছে আঙ্কেলরা, আঙ্কেলরা কিভাবে বলছে ধরে বসো। হ্যাঁ ऐसे टाइट रहना है, ऐसे रहना, ठीक है छोटे स्कूल ऐसे पकड़ लो, स्कूल टाइट रहना ना, ठीक है। पैर नीचे मत करना, टाइट रखना पैर ऊपर। হাত ধরো, হাত ধরো। বাবার মাথায় দেখ, বাবা নিজে স্নোতে স্নান করেছে। স্নোম্যান বানানো চলছে। কি চলছে? স্নোম্যান। ওইখান থেকে আনা যায়, এইখানেই তো কত রয়েছে। কাঠ নাই, কি কাঠ নেই? আগে তুই বানাতো, তারপর তো কাঠ লাগবে। ও 1000টা ব্যায়ামও আছে। दिल तो बच्चा है जी। সোলাঙে এসেই আমরা পাহাড়ের ঢাল বরাবর উপরে উঠে গিয়েছিলাম। তখন বরফ নিয়ে খেলার সুযোগ হয়নি। তারপর নেমে এসে আবার টিউব রাইডিং করলাম, আর এখন বরফ নিয়ে সবাই একটু খেলেছি। আমার ছেলের ইচ্ছা সে স্নোম্যান বানাবে, কিন্তু সে একা একা বানাতেও পারছে না, আর আমাকেও সে সাহায্য করতে দিচ্ছে না। আমি যেভাবেই বানাতে যাচ্ছি না কেন, আমার ছেলের সেটা কিছুতেই পছন্দ হচ্ছে না। সে আবার হাত দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছে। আবার এদিকে আমাদের ড্রাইভার দাদা আমাদের ঘন্টা দেড়েক সময় দিয়েছিল। আমরা এখনো ফিরে যাচ্ছি না দেখে সে আমাদের ডাকতে চলে এসেছে। আবার আমার ছেলে স্নোম্যান বানানোর ইচ্ছে দেখে সে নিজেই একটা আস্ত স্নোম্যান বানিয়ে দিয়েছিল। আমাদেরকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ড্রাইভার দাদা ভীষণ তাড়া দিচ্ছিল। প্রথমে একটু একটু রাগও হচ্ছিল, ভাবছিলাম এত তাড়া কেন দিচ্ছে। কিন্তু তারপর যখন রাস্তায় বেরোলাম, তারপর ভাবলাম সত্যিই সে কেন তাড়া দিচ্ছিল। সোলাঙে আসার সময় রাস্তায় জ্যামের কারণে আমাদের আসতে আধ ঘন্টা দেরি হয়েছিল। মানে মোটামুটি ভাবে 1 ঘন্টার পথ আমাদের আসতে সময় লেগেছিল প্রায় 1.25 ঘন্টা মতো। আর ফিরে যেতে কতক্ষণ সময় লেগেছে জানো? আমরা 1টা নাগাদ এখান থেকে বেরিয়েছি, আর মল রোড পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3:45। মানে ভাবতে পারছো, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় আমাদের জ্যামের কারণেই নষ্ট হয়েছে। আর গাড়িতে প্রচন্ড খিদেও পেয়েছিল। সোলাঙে এসেই আমাদের তখন খাওয়া হয়নি। ভাবলাম প্রথমে একটু ঘুরে ফিরে নিই, তারপর খাওয়া যাবে। কিন্তু পরে ড্রাইভার দাদার তাড়ায় আর আমাদের খাওয়া হয়নি।
আমরা খুব ভালোই ভালোই ঘুরে ফেলেছি। এখন ঘড়িতে বাজে 1:05। হঠাৎ করে আকাশটা কেমন মেঘলা হয়ে গেল। এতক্ষণ পুরো রোদ্দুর ছিল, ঝাঁ চকচকে, এত গরম লাগছিল যে মনে হচ্ছিল সোয়েটারগুলো সব খুলে ফেলি, কিন্তু এখন হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা, আর পুরো মেঘলাও হয়ে গেছে। দু 2026-এর জন্য আর কখনো আসা হবে কিনা জানি না, কারণ একই জায়গা আর কতবার ঘুরবো। সেই জন্য আমাদের মানালি ঘোরা শেষ, তাই তো? মোটামুটি শেষ, মানে আমাদের ঘোরা বাকি আছে, কিন্তু মানালি ট্রিপটা হয়তো আর কখনো হবে না। ছেলে বড় হয়ে করলে করতে পারে। দেখেছো, এই কারণেই রাস্তায় জ্যাম লেগে যাচ্ছিল। একপাশে আমরা দাঁড়িয়ে আছি আর সামনের গাড়িটা আসতে পারছে না রাস্তায় জমে থাকা বরফের কারণে। তখন স্থানীয় একজন বেলচা দিয়ে কিছু বরফ ক্লিয়ার করে দিচ্ছে, তখন আবার সেই গাড়ি একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এইভাবে রাস্তায় আমরা অনেকবার দাঁড়িয়ে পড়েছি। রাস্তার মাঝে মাঝে বেশ কিছু খাবারের দোকান ছিল, সেখান থেকেই এক ফাঁকে টুক করে অভিজিৎ গিয়ে আমাদের জন্য 1 প্লেট মোমো নিয়ে এসেছিল। 1 প্লেট মোমোয় ছিল 10 পিস আর দাম নিয়েছিল 150 টাকা। মোমোটা বেশ ভালো ছিল। মোমোটা পেটে পড়তে পেটটা একটু শান্তি পেয়েছিল। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে তাও সোলাংয়ের কাছাকাছি পর্যন্ত আমাদের গাড়িটা যেতে পেরেছিল, আর আমরা যখন ফিরে আসছি তখনও পর্যন্ত অনেক গাড়ি পৌঁছতেই পারেনি। সোলাং থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে তারা দাঁড়িয়েছিল। অনেকে তো আবার অধৈর্য হয়ে গাড়ি থেকে নেমে হাঁটা পথেই রওনা দিয়েছিল। এই গাড়িটার অবস্থা দেখো, অনেকক্ষণ থেকে বেরোতে চেষ্টা করছে, কিন্তু সমানে চাকা স্কিড করে যাচ্ছে। প্রকৃতি এতই সুন্দর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে, মনেই হচ্ছে না যে ফোনের ক্যামেরাটা বন্ধ করে এবার একটু চুপচাপ গাড়িতে বসি। যাওয়ার সময় আমরা এই হট এয়ার বেলুনটা দেখতে পাইনি। পাশেই বয়ে চলেছে বিয়াস নদী। যেহেতু শীতকাল, নদীতে জলও কম, তাই নদী বক্ষেই এই হট এয়ার বেলুনগুলো খোলা হয়েছে। এখানে দেখলাম বেশ অনেক মানুষের ভিড়। অনেকেই আস্তে আস্তে নেমে সেই নদীর পাড়ে যাচ্ছে। আমরাও একদিন আসবো। আমরা পৌঁছে গেছি মল রোড। এবার আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব। ঘড়িতে এখন বাজে প্রায় 4টে। একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন চলে এসেছি খেতে। কোথায় খেতে এসেছি বলো তো? মল রোডের ওপরেই, যেখানে প্রথম দিন সিড্ডু খেয়েছিলাম, সেখানেই দেখেছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যায়। সেখানেই আজ খেতে এসেছি। ঘড়িতে এখন বাজে 5:16। প্রায় বিকেল বেলা এসে আমরা দুপুরের লাঞ্চ করছি। আমাদের বিরিয়ানি চলেও এসছে। চলে যাবে, আমাদেরকে দিয়ে দাও। রায়তা দিয়েছে। আমি খাবো না। খেয়ে নি আগে, তুমি ওটা দেখে নাও। আর লাগবে না। उसको दे देते हैं पहले। হ্যাঁ দিয়ে দাও। ओके, थैंक यू। কেমন? হেভি হেভি।
বিরিয়ানি খেয়ে আমরা চলে এসেছি একটা আইসক্রিমের দোকানে। এখানে ভ্যানিলা আর চকলেট মিলিয়ে একটা কোন নেওয়া হয়েছে। আমি খাবো না বলছিলাম, কিন্তু আমি খাবো না দেখে ছেলেও খেতে চাইছিল না, তাই শেষ পর্যন্ত রাজি হলাম। তাই একটাই নেওয়া হয়েছে, ছেলেই বেশিটা খাবে, আমি ওর থেকে একটু শেয়ার করব। তবে আইসক্রিমটা একদমই ভালো ছিল না। আমার ছেলের যদিও চকলেট হলে কোনো কিছুতে আর কমপ্লেন থাকে না, আর এখানেও তার অন্যথা হয়নি। বরফে বরফ, বরফে বরফ ক্রিম। কেমন এত টাকা খাও। আজ সোলাং থেকে ফিরে ঘরে ফিরলাম তখন প্রায় 5:30 পৌনে 6টা হবে। এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল আজকে একটু রেস্ট নিয়ে নিই, তাই একটুখানি শোবো বলে ঘুমিয়েছিলাম। মানে ভেবেছিলাম 1 ঘন্টা ঘুমাবো। ঘুম থেকে উঠলাম, দেখলাম 9:45 বাজে রাত্রি। তাই এখন আমরা রেডি হয়ে যাচ্ছি একটু মল রোডে, ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে তারপর ফিরবো। গতকালের মতো আজকেও আমরা চলে এসেছি মল রোডে এই বেঞ্চের মধ্যে বসে একটু গল্প আড্ডা করে একটু লোকজন দেখে তারপর খেয়ে দিয়ে একবারে ঘরে ঢুকবো। আমরা এখানে একটু বসে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। কি গরম, গরমে থাকা যাচ্ছে না। আড্ডা দিয়ে একটু রাতের খাওয়া দাওয়া করে একবারে ফিরবো। এই জায়গাটা হলো মানালির HRTC বাস স্ট্যান্ড, যেটা মল রোডের ওপরেই অবস্থিত। এবার আজ থেকে 12 বছর আগে যখন আমরা এসেছিলাম তখন এরকমই কোনো একটা দোকান থেকে খাবার খেয়েছিলাম। তাই অভিজিৎ বলল, চলো আজকে আবার একবার খেয়ে দেখি এই দোকান থেকে। আমরা নিয়েছিলাম তন্দুরি রুটি, ডাল ফ্রাই আর চিকেন কষা। আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু এত বাজে খেয়েছি যে কি বলবো। ঘুরে ফিরে খাবার খাবো বলে যে রোজই একই দোকান থেকে খাবো, সেই জন্য ভাবলাম বিভিন্ন দোকান ট্রাই করা যাক, সেই জন্যই এখানে এলাম। কিন্তু ভীষণই বাজে এক্সপিরিয়েন্স, খাবারের কোয়ালিটি একদমই বেকার। বিগড়ে যাওয়া মুখের স্বাদকে ঠিকঠাক করতে আমরা এসেছিলাম গরম গরম জিলিপি আর তার সাথে রাবড়ি খেতে। রাতে খাওয়া দাওয়ার পরে একটু রাবড়ি আর জিলিপি খাওয়া হচ্ছে। ও এখানে অনেক দোকানেই দেখছি রাবড়ি পাওয়া যাচ্ছে। জিলিপিটা গরম। একটু অন্যরকম, আমাদের রাবড়ি ভালো। হ্যাঁ, ঘড়িতে এখন 10:40। আমরা খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম এইখান থেকে বেরোলাম এই দোকানটা থেকে, কিন্তু বেকার খাবার, একদমই ভালো খায়নি। আর এদিকে মল রোড পুরো ফাঁকা হয়ে গেছে। অভিজিৎ গেল একটু কফি কিনতে, আর এইদিকে একজন গান করছে, গুনগুনাচ্ছে। চলো আজকের রাতের এই মানালির ম্যাল রোডের থেকেই ভিডিওটা শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজ তৃতীয় দিনের ভিডিও শেষ হলো, কাল চতুর্থতম দিনের ভিডিও নিয়ে আমি আবার আসবো খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়ে।